নতুন বাড়িটার কাছে এসে দাঁড়িয়েই মনটা নেচে উঠল অঞ্জনার। অসংকোচে বিস্তর হাসি হাসতে লাগলো সে। তার থেকে ঠিক 3 হাত দূরে দাঁড়িয়ে আছে অসীম। সেও মুচকি মুচকি হাসছে, আর তার হাত ধরে দাঁড়িয়ে আছে তাদের বছর দশেকের মেয়ে ঈশা। সে বুঝতে পারছে না অকারণে এত হাসাহাসি কেন। তারা একটা জাস্ট নতুন বাড়িতেই তো শিফট হয়েছে, তাতে এত খুশি হবার কি আছে? তাছাড়া ভালো লাগছে না ঈশার, ভালো লাগার কথাও নয়। জমজমাট উত্তর কলকাতা ছেড়ে দমদমের ভেতরের দিকে এমন একটা বাড়িতে তাকে এসে থাকতে হবে, আর জায়গাটা এমন নিরিবিলি। খেলার সঙ্গী পাওয়া যাবে তো? আগের বাড়িটা যেখানে ছিল সেখানে জনাপাচেক বন্ধু জুটিয়েছিল ঈশা, যদিও মায়ের চোখ এড়িয়ে। হাজার বকুনি খেয়েছিল সে খেলতে যাওয়ার জন্য, কিন্তু তাও সে খেলতে পেরেছিল। এখানে সে সুযোগ পাওয়া যাবে তো? মনে মনে সে বুঝতে পারে তার খেলাধুলার সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে। আর যতই সেটা বুঝতে পারে, ভিতরে ভিতরে যেন মিইয়ে যায় ঈশা। আর তাই যখন সে তার বাবা মাকে হাসতে দেখে, তার রাগ হয়, বড্ড রাগ হয়। মূল রাগ হয় মায়ের ওপর, কিন্তু বাবার মায়ের কথায় নিশ্চুপ সহমত তার মনে বাবার জন্য রাগের সঞ্চার করে। কিন্তু কেই বা কদর করে সেই রাগের? পরিণত মন খেলাধুলার স্বাধীনতা বোঝে না, কেবল বোঝে সুখ, শান্তি আর সুবিধা। আর তাই অসীম খোঁজ খবর করে দমদম চত্বরে এই বাড়িখানা কিনেছে। দামে বেশ সস্তা পড়েছে বাড়িটা, আর মোটামুটি বড়ই। মাস কয়েক আগে কোন খবরের কাগজে এই বাড়ির বিজ্ঞাপন দেখেছিল সে, আর তখনই খোঁজ খবর নিয়ে বাড়িটাকে প্রায় 3 মাস আগেই কিনে ফেলেছিল অসীম। তার মনে আছে যেদিন বাড়ি কেনার কথা পাকা করে প্রথম অঞ্জনাকে এসে বলে, সে তো প্রায় লাফিয়েই ওঠে। এই সত্যি বলছো অসীম? তুমি বাড়ি কিনেছো? কই, আগে বলনি তো। সত্যি বলছো তো? হ্যাঁ গো, সত্যি। আরে এইসব নিয়ে মজা কেন করব? আগে বলনি কেন? হুম, সারপ্রাইজ ম্যাডাম। সত্যি সে অঞ্জনাকে সারপ্রাইজই দিয়েছিল। তাকে সে এত খুশি কোনো দিনও দেখেনি আগে। সত্যি তো, বিয়ের পর থেকে নিজের সেই শরিকি বাড়িতে থাকা। অঞ্চলটা অত ভালো না, সামনেই বস্তি। মেয়েটা কিভাবে যে মানুষ হবে সেই নিয়ে চিন্তা ঘুরঘুর করতো তার মাথায়। এই নিয়ে মাঝে মাঝে ঝামেলাও হয়েছে অসীমের সাথে। নিজের মুরদ নেই? নতুন একটা বাড়ি, নিজের পক্ষে একটা ফ্ল্যাট তো অন্য জায়গায় কিনতে পারো। মেয়েটা বড় হচ্ছে, বস্তির ছেলে মেয়েগুলোর সাথে খেলে এবার তো গালাগালি শিখবে। তোমার কি কোনো চিন্তাই নেই? না, চিন্তা অসীমের ছিল, আর তাই তো এই নতুন বাড়ি কেনা দমদমে। জিনিসপত্র গত সপ্তাহে শিফট করা হয়ে গেছে, তাই সেই নিয়ে আর মাথা ব্যথা নেই। বাড়ির দরজা খুলে সবার প্রথমে প্রবেশ করে অঞ্জনা, তারপর বাবার সাথে ঈশা। নতুন বাড়িতে এসে যেন 5 বছর কমে গেছে অঞ্জনার। সারা বাড়ি সে প্রায় নেচে নেচেই দেখতে থাকে। অসীম বেশ খুশি হয়, ঈশার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, দেখেছিস মিলি, তোর মা কিরকম নাচছে? হ্যাঁ। হ্যাঁ সত্যি, সে ওই প্রথম মাকে নাচতে দেখছে। এর আগে তার কপালে মায়ের রুদ্রমূর্তি ভিন্ন অন্য কিছু জোটেনি। সে দেখেছে মা বাবার অকারণ ঝামেলা তাকে নিয়ে। ও বাড়িতে ঝগড়া লেগেই থাকতো, নয় বাবার সাথে, না হয় কাকু জেঠুর সাথে। মা বাবার এরকম সম্পর্কের জন্য ভয় ছাড়া শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এসব জেগে ওঠেনি ঈশার মনে। মাঝে মাঝে বাবা রাগ করে না খেয়ে চলে যেত, কিন্তু আজ মা বাবার ভিন্ন রূপ দেখে ভালো লাগে ঈশার। আর তাই একগাল হেসে ফেলে ঈশা। মেয়ের হাত ছেড়ে বউয়ের দিকে অগ্রসর হয় অসীম। ছোট্ট মিলি বাবাকে অনুসরণ করতে যাবে এমন সময় তার কানে একটা আওয়াজ আসে। না,
সেই আওয়াজ তীব্র নয়, হাওয়ার সাথে ভেসে এসে মৃদু কম্পন তৈরি করার মতো আওয়াজ। মিলি শোনে কেউ যেন তাকে ডাকছে। পাটা উঠতে গিয়েও নেমে যায় তার। আওয়াজটা এসেছিল পিছন দিক থেকে। পিছনে ঘরে মিলি, কই কেউ নেই তো। বাড়িতে ঢোকার দরজাটাও তো বন্ধ। বাবা কি বন্ধ করেছিল দরজাটা? ঠিক মনে পড়ে না তার। আর এই কারণেই সকালবেলা নিজেদের নতুন বাড়ির মধ্যে দাঁড়িয়েই অকারণ ভয় মিলির দেহে ছড়িয়ে পড়ে। তাহলে কি সে ভুল শুনল? স্রেফ ভুল? আর ভাবতে পারে না মিলি। এক ছুটে পেছন থেকে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। অসীম আর অঞ্জনা তখন রান্নাঘর দেখছিল। মিলির এই অকস্মাৎ আগমনে দুজনেই হকচকিয়ে যায়। আরে কি হয়েছে মিলি, কি হয়েছে? বাবা প্রশ্ন করে। তখনও বাবার জামায় মুখ গুজে দাঁড়িয়ে আছে মিলি। অঞ্জনা বলে ওঠে, তোমার বুদ্ধির বলিহারি। ওকে একা ফেলে আসতে কে বলেছিল? নির্ঘাত কিছু দেখে ভয় পেয়েছে। কি দেখেছিস মা, বল আমায়। কি বলবে মিলি? আদেও তো সে কিছু দেখেইনি, শুনেছে। আর যা শুনেছে সেটা তার নিজের মনের ভুলও তো হতে পারে। লজ্জা লাগে মিলির, কিছু বলে না। জড়তা কাটাতেই বাবার জামা থেকে মুখ তুলে একগাল হেসে মা বাবার দিকে তাকায়। তবে রে দুষ্টু মেয়ে, আমাদের সাথে মজা হচ্ছিল এতক্ষণ। হ্যাঁ, তোমারই তো মেয়ে। বেশ একটু ব্যঙ্গের সাথেই বলে ওঠে অঞ্জনা। কিন্তু মিলি যে মজা করছিল না, কে বোঝাবে তাদের? অব্যক্ত ভয়টা নিজের মধ্যেই চাপা দিয়ে রেখে দেয় বাচ্চা মেয়েটা। ইতিকথা পেজের বিশেষ নিবেদন, ভয় ভয়ঙ্কর সিরিজের চতুর্থ গল্প তুহিন বাকুলির সত্যিই কি খেলা। গল্পের প্রধান চরিত্রে গল্প পাঠক অরিত্রী ও ঈশা। গল্পের সূত্রধর আমি দীপ। বাড়িটা এমনিতে বেশ ভালো, দোতলা, তবে ছাদ নেই, মানে ছাদের সিঁড়িটাই নেই। বাড়িতে দরজা দিয়ে ঢুকে আলাদা জুতো রাখার জায়গা, তারপর লম্বা করিডোর, আর তার ঠিক সামনেই উঠে গেছে দুতলা সিঁড়ি। একতলায় রান্নাঘর, বসার ঘর আর বাথরুম। দোতলায় শোবার ঘর দুটো, একটা বেশ বড় আর ওপরটা ওর তুলনায় কিছুটা ছোট। অসীমরা এখন বড় ঘরটাতেই শোবে। পরে মিলি বড় হলে তাকে ছোট ঘরটি আলাদাভাবে ব্যবহারের জন্য দেওয়া হবে। দোতলার বেশিরভাগ অংশটা জুড়ে রয়েছে একটা বারান্দা। বারান্দাটা বাড়ির পিছনের দিকে। সেদিকে সামান্য কিন্তু গভীর এক পুকুর আছে। পুকুরের গা ঘেঁষে একটা ছোট্ট টিনের চালের ঘর। দৃশ্যটা যেন ঠিক গ্রামের মতন। বৃষ্টির দিনে এই বারান্দায় বসে হাতে গরম কফির কাপ নিয়ে জলের দিকে দেখতে দেখতে দিব্যি সময় কেটে যাবে। পুকুরটা নিয়ে যদিও এই অঞ্চলের লোকেদের মধ্যে কিছু আজগুবি কথা শোনা যায়। পুকুরটা নাকি ভালো নয়, বছরে নানা করে অন্তত দুজন লোক তো এই পুকুরের শিকার হয়ই। তাদের দেহ নাকি আর খুঁজেই পাওয়া যায় না। তারা পৃথিবীর কোন অতলে তলিয়ে যায় তা খোঁজ করার সাহস কারোর হয়নি, ইত্যাদি ইত্যাদি। তা সে যাই হোক, বাড়িটা অঞ্জনা সত্যিই খুব ভালো লেগেছে। আপাত দৃষ্টিতে সবার ভালো লাগার মতোই বাড়িটা। কিন্তু ছোট্ট মেয়েটার যে অভিজ্ঞতা হলো প্রথম দিনেই, তা কিসের ইঙ্গিত ছিল তাহলে? বাবা মায়ের উল্লাসে সে ভাবনা চাপাই পড়ে যায়। অকারণ ভয়কে প্রশ্রয় দেওয়া সভ্যতার লক্ষণ নয়। বাবা মায়ের মাঝে চুপটি করে শুয়ে আছে ঈশা।
এখন অনেক রাত, মধ্যরাত্রি পেরিয়ে গেছে, তবু ঘুম নেই ঈশার চোখে। বাইরের রাতজাগা পাখিদের সাথে পাল্লা দিয়ে জেগে আছে সে। এই সবে তার বাবা মা ঘুমিয়েছে, এতক্ষণ তারা জেগেই ছিল, কথা বলছিল এই বাড়ি নিয়ে। আচ্ছা অসীম, বাড়িটা এত সস্তায় পেলে কিভাবে বলো তো? মানে এত সুন্দর একটা বাড়ি, আর আজকাল বাজারের যে অবস্থা, বলো না গো কিভাবে পেলে? এ আবার কেমন কথা? আরে বলেছিলাম না, খবরের কাগজে বিজ্ঞাপন দেখেছিলাম, সেখান থেকেই। আসলে বাড়িতে এক বৃদ্ধ ছাড়া আর কেউ থাকতো না, বয়স প্রায় 70-এর কাছাকাছি, ছেলে বউ নাতনি নিরুদ্দেশ, হয়তো বেঁচে নেই। এখন ওনার বয়স হয়েছে, বাড়িটা বেচে কোনো ওল্ড এজ হোমে চলে যাবেন, হয়তো তাই বেচে দিলেন সস্তায়। ও আচ্ছা, তো তোমায় এত শত কে বললো? তোমারও যেমন কথা, কে বলবে? মাঝে কদিন দেখতে না অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হতো, তখন আসলে ওই বাড়ি নিয়ে কথা বলতে ভদ্রলোকের কাছে যেতাম। এই কাজের কথার মাঝে মাঝেই টুকটাক তার নিজের কথা শুনি। তার ছেলের বউ নাকি ভালো ছিল না, ওই চেঁচামেচি করতো। তা হঠাৎই একদিন রাতে 3 জনই নাকি নিখোঁজ হয়ে যায়, কারণ জানেন না তিনি, আর তাই জিজ্ঞাসা করিনি। তারপর থেকে সে বৃদ্ধ একাই থাকতো। তা তার ছেলে বউ নাতনি নিখোঁজ হয়েছে 5 বছর আগে। ছাড়ো, বাদ দাও। তা আমার ভাগ্যটা ভালো বলো, হ্যাঁ, বাড়িটা সস্তায় পেয়ে যাই। এই বলে হাসতে থাকে অসীম। তবে কথাগুলো শুনে একটা অস্বস্তিতে পড়ে অঞ্জনা। একে তো সেই পুকুরের কাহিনী, তার সাথে এই অকারণ নিরুদ্দেশ। বাড়ি থেকে 3-3টে মানুষ হঠাৎ নিখোঁজ, তাও মাত্র 5 বছর আগে। কথাটা পোষায় না তার। তাও বলে, হ্যাঁ ভালোই, তবে এরকম একটা ঘটনা যখন ওই আছে ওই শুরু হলো তোমার খুঁতখুত করা। সত্যি বলো তো, বাড়িটা তোমার ভালো লাগেনি? না, সত্যি অপূর্ব লেগেছে অঞ্জনার। কবে কি হয়েছে এখন আর তা ভেবে লাভ নেই, তাই হাসি মুখেই বলে, হ্যাঁ গো সত্যি খুব ভালো লেগেছে। এখন মেয়েটা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, কোনো বাজে ইনফ্লুয়েন্স পড়বে না ওর উপর। সব শুনছিল ঈশা। বিরক্ত লাগছিল তার। সে যে খেলতে পারবে না, এরকম কথাবার্তা বলতে বলতেই বাবা মা একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ঈশার চোখ থেকে যেন ঘুম বিদায় নিয়েছে। দেয়াল ঘড়িটি টিকটিক করে জানান দেয় এখন রাত 2টো বাজে। চোখ খুলেই পড়ে থাকে ঈশা। একটু একটু করে তন্দ্রা লাগে তার। ঈশা, হঠাৎ ঈশা, সেই স্বরটা আবার কানে আসে। সেই স্বর যা শুনে আজ সকালেই অকারণ ভয় লেগেছিল ঈশার। ঈশা, ঈশা। মাধুর্য মিশানো স্বর, খুব আদর করে যেন ডাকছে তাকে। ঘুম না এলেও ঝিমোচ্ছিল ঈশা। এখন সজাগ হয়ে ওঠে। অন্ধকার সয়ে যাওয়া চোখে অনুভব করে কি যেন তার বিছানার ঠিক সামনেটাই দাঁড়িয়ে আছে। বুঝতে পারে তাকে হাতছানি দিয়ে ডাকছে এক ছায়ামূর্তি। বাবা মাকে কি ডাকবে সে? না, নিজেই অতি সন্তর্পণে বিছানা থেকে নেমে মূর্তির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় সেই মূর্তিটা, যেন কোনো এক মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে ঈশা। কেন কেন তাকে সে অনুসরণ করছে? মূর্তিটা অজানা, আগন্তুক, যার চেহারা পর্যন্ত জানে না ঈশা। তবুও কোনো এক সম্মোহনের টানে তার পিছনে পিছনে যায় ঈশা। মূর্তিটা ঠিক এসে দাঁড়ায় বসার ঘরের সামনে। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে সেই মূর্তি।
তার সঙ্গে ঈশা। ঘরে ঢুকে বুঝতে পারে ঘরের আবহাওয়াটা স্বাভাবিক নয়, ঠান্ডা, ভারী। গাটা শিরশির করে ওঠে ঈশার। সে দেখতে পায় একটা মূর্তি সোফায় বসে আছে। না, তার পাশে বসতে সাহস হয় না ঈশার। সামনে আরেকটা সোফা আছে, সেখানে গিয়ে বসে। নিজেও বুঝতে পারছে না এতটা সাহস সে কি করে জোগালো। যে মেয়ে কোনোদিন একা রাতে টয়লেটে যায় না, ভয় পায়, সে কিনা এক অজানা অচেনা মূর্তির পেছন পেছনে এই নিশুতি রাতে অস্বাভাবিক পরিবেশে একই সাথে এই নতুন বাড়ির বসার ঘরে বসে আছে। অবাক হবারই কথা। এইসব ভেবে মৃদু হাসি পাচ্ছে ঈশার, কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে যাচ্ছে এক অজ্ঞাত ভয়ের স্পর্শে। বসার ঘরে কাঁচের জানলা দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছে সামনে রাখা সোফার ওপর। সেই আবছা আলোতে ঈশার সামনে থাকা মূর্তিকে দেখতে পায় সে। বছর 13 মেয়ে, ছিপছিপে গরম, একটা ফ্রক পরে আছে। ফ্রকটা কিছুটা স্যাঁতস্যাঁতে যেন। চোখ দুটো অস্বাভাবিক সুন্দর, যেন দেবতা অনেক সময় নিয়ে খোদাই করেছেন অমন দুটি চোখ। মুখে আলতো হাসি লেগেই আছে, আর চোখের দৃষ্টি স্থির ঈশার দিকে। কিন্তু কোনো কথা বলছে না কেন মেয়েটা? এইবারে অস্বস্তি লাগে ঈশার, কিন্তু আশ্চর্য, তার কোনো ভয় লাগছে না এখন। তবুও কেমন এক বিরক্তি লাগে তার। উঠে চলে যেতে চায়, কিন্তু তার পা যেন উঠতে চায় না, যেন কোনো এক অপার্থিব বলে অবশ হয়ে গেছে সেগুলো। অস্বস্তি কাটাতে আচমকাই প্রশ্ন করে বসে ঈশা। তুমি কে? মাধুর্য মিশানো স্বরে সেই মূর্তি বলে ওঠে, আমি অরিত্রী। তোতলানো স্বরে ঈশা বলে, তুমি এখানে কি করছো? মানে এই রাতে কেন? আসলে আমার সাথে খেলার কেউ নেই। জায়গাটা দেখছো তো কিরকম শুনশান। আশেপাশে কেউ খেলেও না। আমার ভালো লাগে না, খালি একা একা লাগে। শুনলাম তোমরা এখানে এসেছো, তাই এখন তোমার সাথে খেলতে এসেছি। তুমি খেলবে গো আমার সাথে? কথাগুলো শীতল, মলিন, যেন কোনো গোপন দুঃখ আছে কথাগুলোর মধ্যে, এমনভাবেই বলে অরিত্রী। সত্যি একই সমস্যা মিলিরও, খেলার লোকের অভাব। তার উপর দিয়ে এখন একজন যখন খেলতে চাইছে তাকে সে ফিরিয়ে দেবে। শিশু মনের কাছে খেলার ইচ্ছা চিরকালই প্রাধান্য পেয়েছে, আর আজও পেল। আচ্ছা খেলবো। না ভেবেই বলে দেয় ঈশা। একবারও ভেবে দেখলো না সিদ্ধান্তটা ঠিক হলো কিনা। কেই অরিত্রী, কোথায় থাকে, রাত 2টোর সময় এখানে কেন? অত শত ভাবে না ঈশা, খালি বলে, আচ্ছা বিকেলে বিকেলে হয় না? মানে এত রাতে খেলবে? বিকেলে হবে না, আসতে পারবো না আমি তখন। রাতে আসবো। তুমি খেলবে কিনা বলো? হ্যাঁ, তবে আজ না, কাল থেকে খেলবো, কেমন? একদম, মনে থাকে যেন। আজ থেকে আমরা বন্ধু, নিশাচর বন্ধু। হেসে ওঠে অরিত্রী, রোমাঞ্চ মিশ্রিত সেই হাসি। প্রত্যুত্তরে একগাল হাসে ঈশা। চাঁদের আলো তখনও সোফাটার উপর এসে পড়েছে জানলা দিয়ে। ঘরে একা বসে থাকে মিলি, মন্ত্রমুগ্ধের মতো। সে খুশি এই নিশিথিনী এখানে আসা পর্যন্ত তার একমাত্র বন্ধু।
সম্মোহিতের মতোই বসে থাকে ঈশা। ক্ষণিকের মধ্যে ঘোর কাটে তার। ততক্ষণে অরিত্রী চলে গেছে। সন্তর্পণে আবার নিজের ঘরের দিকে চলে যায় সে। হঠাৎই শুয়ে থাকতে থাকতে ঈশার মনে প্রশ্ন জাগে, যা, জিজ্ঞেস করা হলো না তো অরিত্রী কোথায় থাকে। এখন অরিত্রীর সাথে অভ্যাস হয়ে গেছে ঈশার। সে আসে, রোজ রাতে আসে, রোজ খেলে, মাঝে মাঝে গল্প করে। অরিত্রীর সঙ্গ ভালো লাগে ঈশার। এছাড়া তার তো আর কোনো বন্ধুই নেই। কিন্তু কি খেলে তারা? যাই খেলুক, তাকে খেলার ছলেও খেলা বলা যায় না। রোজ রাতে আসে অরিত্রী, এক হাতে পুতুল, অপর হাতে ছুরি। রোজ পুতুলটাকে বিভিন্নভাবে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে কাটে অরিত্রী। রোজ রোজ আর রোজই একই পুতুল আনে সে। প্রথম প্রথম চোখ বন্ধ করে রাখত ঈশা, তবে অরিত্রী তাকে কাছে ডেকে বলেছিল, চোখ খোল, এই খেলায় মজা আছে, পাগলামো আছে। তোর তোর পাগলামো করতে ভালো লাগে না বল? আর কোনোদিনও চোখ বন্ধ করেনি ঈশা। রোজ দেখেছে, রোজ শিখেছে কিভাবে ছুরিটাকে পুতুলটার পেটের ভেতরে গেঁথে ঘুরিয়ে সেটাকে বার করে আনতে হয়। সে শিখেছে কিভাবে পুতুলটার গলায় আলতো করে ছুরিটা বসিয়ে সজোরে টেনে দিতে হয়। সে শিখেছে কিভাবে পাগলের মতো গায়ের জোরে পুতুলটার গায়ে ছুরিটা গেঁথে দিতে হয়। সত্যি এক উন্মত্ততা আছে এই খেলায়। বিভৎসতা থাক না, তার চেয়েও উন্মত্ততায় পরিপূর্ণ এই খেলা। এখন এই খেলার জন্যই পাগল ঈশা। সে যেন নেশাগ্রস্ত। সে লক্ষ্য পর্যন্ত করে না সে যার সাথে খেলে তার ফ্রক কেন ভিজে। তার পুতুলে এত আঘাত করার পরও সেটি কিভাবে রোজ রোজ আবার অক্ষতভাবে ফিরে আসে। ইতিমধ্যে একদিন সে অরিত্রীকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় থাকে। অরিত্রী নির্লিপ্তভাবে সেই পুকুরের দিকে নির্দেশ করে বলেছিল, ওই দিকে। হয়তো সেই টিনের চাল দেওয়া একতলা ঘরটাই তাদের। সে যাই হোক, সে যেখানেই থাকুক, ঈশাকে সে যা শিখিয়েছে তা ঈশার কাছে অমূল্য। সেই খেলার উন্মত্ততা ঈশার স্বাভাবিক বয়সোচিত বুদ্ধির ওপরে প্রভাব বিস্তার করেছে। শুধু কি বুদ্ধির ওপরেই? 1.5 মাসের মধ্যেই তার ওজন কমে গেছে, ভেঙে গেছে গাল, চোখের তলায় রাত জাগার জলজলে প্রমাণ দিয়ে যাচ্ছে গাঢ় কালি। ইতিমধ্যে তাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে। লোকজন তাকে দেখা মাত্রই বলে গেছে মেয়েটা যেন অর্ধেক হয়ে গেছে। মনে হয় পড়াশোনার খুব চাপ। না, সে চাপের ধার ধারে না ঈশা। সে যে নেশাগ্রস্ত। এ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর। আজকাল তার চোখে মুখেও পুতুলকে আঘাত করার সময় এক হিংস্র আভা ফুটে ওঠে, কি মারাত্মক। আর তখনই অরিত্রীর মুখে এক হাসি ফুটে ওঠে, যেন সে যা চায় তা পাওয়ার সে খুব কাছে। আজকাল ঈশার মেজাজ কেমন যেন খিঁচড়ে থাকে। শিশুসুলভ মিষ্টতা তার মুখ থেকে উধাও। স্থান পেয়েছে ক্রূরতা। বাবা মায়ের সাথে এমনভাবে কথা বলে সে যা বয়সোচিত নয়। ইদানিং মায়ের হাতে মার পর্যন্ত খেয়েছে। আগেও অঞ্জনা রেগে যেত, কিন্তু কখনো মারেনি মেয়েকে। এখন ঈশা যেন তার সহ্যের সীমা পেরিয়ে যায়। অসীম বোঝে কিছু একটা ঠিক নেই, তবে কি যে ঠিক নেই সেটাই তার মাথায় ঢোকে না। শারীরিক অসুস্থতা তার মেয়ের নেই, তাই
ডাক্তার দেখানো বৃথা, আর এই কারণেই কিছুই করতে পারে না অসীম। নিশ্চুপভাবে মায়ের হাতে মার খেতে দেখে মেয়েকে, প্রতিবাদও করে না। কি করেই বা করবে? সে জানে তার মেয়ে যা করছে তা ঠিক নয়। আজও মার খেয়েছিল ঈশা, কিন্তু কিছু করতে পারেনি তখন। কিন্তু এখন পারবে। এখন গভীর রাত, কিছুক্ষণের মধ্যেই অরিত্রী এসে পড়বে। ঈশা, হ্যাঁ, ওই তো সে ডাকছে। আবারও বসার ঘরে চলে যায় তারা। অরিত্রীর হাত থেকে ছুরি আর পুতুলটাকে কেড়ে নিয়ে গাঁথতে থাকে ঈশা। গায়ের জোরে বাবা মায়ের ওপর চেপে থাকা রাগ বের করে দেয় সে। হাঁপিয়ে পড়ে খুব তাড়াতাড়ি ছুরি আর পুতুলটাকে ফেলে দিয়ে ক্লান্ত চোখে অরিত্রীকে ভালো করে দেখে ঈশা। আজ তার নজরে পড়ে অরিত্রীর সিক্ত ভেজা শতচ্ছিন্ন ফ্রক। গত 1.5 মাস ধরে একই ফ্রক পরে আসছে সে। আরও নজরে পড়ে তার গালে কাটা দাগ আর বাঁ চোখের নিচে কালশিটে। অরিত্রী, তোমার ওখানে ওই দাগটা কিসের? আর চোখেই বা কালশিটে পড়লো কি করে? হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করে ঈশা। অরিত্রী মুখটাকে মাটির দিকে নামিয়ে মোহমিশ্রিত স্বরে বলে ওঠে, মারির দাগ। কে কে মেরেছে? মা। কেন? কখন? কেন? কখন? ঈশার কথাগুলোয় পুনরাবৃত্তি করে বলার সাথে সাথেই এক পা করে ঈশার দিকে এগিয়ে আসে অরিত্রী। মুখে এক আশ্চর্য হাসি। হঠাৎই ঈশার কাঁধে নিজের শীর্ণ হাত দুটি রেখে ঈশার চোখের দিকে সোজাসুজি তাকায় অরিত্রী। বলে, দেখবি কিভাবে, কখন, কেমন করে দাগগুলো এলো? অরিত্রীর কথা ঠিক বুঝতে পারে না ঈশা। ফ্যাল করে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। লক্ষ্য করে চোখ দুটো কেমন যেন মোহময়, যেন সেই চোখের বিশেষ কোনো ক্ষমতা আছে। সেই চোখ দুটোর দিকে একইভাবে তাকিয়ে থাকে ঈশা। তার নিজের চোখ দুটো যেন বন্ধ হয়ে আসে। ঘোলা ঘোলা ঠেকছে চারিদিক। ব্যাস, সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যায় ঈশার চারপাশ। দাঁড়িয়ে আছে ঈশা দরজার সামনে, রান্নাঘরের দরজা। জায়গাটা চেনে ঈশা। এটা তাঁদেরই নতুন বাড়ির রান্নাঘর। কিন্তু সে এখানে কেন? সে তো ছিল বসার ঘরে। তবে রান্নাঘরে সবকিছুই প্রায় একই রকম। শুধু পরিবর্তন এইটুকুই যে এই রান্নাঘরের ডাইনিং টেবিলে যে 4টি মানুষ বসে আছে তারা তাদের পরিবারের সদস্য নয়, কিন্তু একজন তার পরিচিত। সে অরিত্রী। তার হাতে একটা পুতুল, সেই পুতুল যেটা নিয়ে তারা রোজ খেলে। স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিচার করে ঈশা এই সিদ্ধান্তে দাঁড়ালো যে বাকি যে 3 জন সম্ভবত অরিত্রীর বাবা মা এবং ঠাকুরদা। ঘড়িটাকে দেখে সে চমকে ওঠে। রান্নাঘরে থাকা ঘড়িটা বলছে এখন বাজে 10:30। কিন্তু যখন বসার ঘরে তারা ছিল তখন তো 2টো বেজে গেছে। 1 ঘন্টার বেশি সে অরিত্রীর সঙ্গে কাটায়নি। তবে এই ঘড়ি ভুল সময় দিচ্ছে কেন? আর অরিত্রীর পরিবারই বা এখানে কেন? কিছুই বুঝতে পারে না ঈশা। ক্যালেন্ডারটা দেখে সে আরো হকচকিয়ে ওঠে। তারিখে কোনো অসুবিধা নেই, আজকেরই তারিখ। কিন্তু অস্বস্তি জাগাচ্ছে সালটা। ক্যালেন্ডার অনুযায়ী এটা
2016 সাল, এটা এটা কিভাবে সম্ভব? কিছু বুঝতে পারে না ঈশা, আর তাই তার কিছু ভাবতে ভালোও লাগে না। রান্নাঘরের দরজায় হাত দিয়ে সে বুঝতে পারে তার ভাঁড়ের দরজাটা নড়ল না পর্যন্ত। তবে সে কি স্বপ্ন দেখছে? সত্যি সবকিছু কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগে তার। সে শুধু দর্শকের মতো দাঁড়িয়ে দেখে যায়। টেবিলের 4 জন মানুষ নিজের মতো করে খাবার খেয়ে যাচ্ছে। হঠাৎই যাকে ঈশা অরিত্রীর বাবা ভেবেছিল সে চেঁচিয়ে ওঠে, ধুর ধুর, এইসব রান্না হয়েছে, নুন কম, ঝাল নেই, স্বাদ নেই, এত বছর হয়ে গেল একটা রান্না করতে শেখনি। বলেই খাবার থালাটিকে উল্টে ফেলে দেয় লোকটা। না, চুপ করে বসে থাকেন না মহিলা, সমান জোরে চেঁচিয়ে উঠে বলে, পারবো না করতে তোমার শখের মতো রান্না। খেতে হলে খাও, না হলে খেতে হবে না। সারাদিন পাগলের মতো খেটে এখন বাবুর মুখে স্বাদের রান্না তুলে দিতে হবে। নিশ্চুপ দর্শকের মতোই দাঁড়িয়ে এই অকারণ ঝগড়া দেখতে থাকে ঈশা। ঝগড়াটা আর শুধু ঝগড়া নেই, আস্তে আস্তে বিশাল আকার ধারণ করতে থাকে। কথার ওপর কথা জমতে জমতে পাহাড় সমান হতে থাকে। যে ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়েছিল সেই ক্ষুদ্র বিষয় আটকে নেই এখন আর। জীবনের সুখ, দুঃখ, হিংস্রতা সব এসে মিশেছে এই অকারণ ঝগড়ার মধ্যে। দেখতে দেখতেই ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ঈশা দেখে টেবিলে বসে থাকা অরিত্রী, বয়স্ক ঠাকুরদা সন্ত্রস্ত হয়ে উঠছে। তবে তারা যে খুব ভীত তাদের মুখ দেখে সেটা মনে হলো না, বরং মুখে এক বিরক্তির ছাপ। তাদের কাছে এই ঘটনা যেন নতুন কিছুই নয়। প্রত্যহই এই অকারণ কলহের সাক্ষী যেন হয়ে থেকেছে তারা। বয়স্ক মানুষটি অরিত্রী ঠিক পাশে এসে বসে। তার বয়স হয়েছে, সে ঝগড়া থামাতে পারবে না, আর স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ এখন চরম পর্যায়ে। কিশোরী অরিত্রী বিস্ফারিত চোখে সে অকারণ দ্বন্দ্ব দেখছে। ঈশা পারলে হয়তো সেই ঝগড়া থামাতে পারত, কিন্তু এই অবাস্তব জগতে তার পার্থিব অস্তিত্বের কোনো মূল্যই নেই। সে শুধু দেখে সাংসারিক বিভৎসতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। হঠাৎই ঈশা লক্ষ্য করে অরিত্রীর মধ্যে কিছু অস্বাভাবিকতা ফুটে উঠছে। উসখুস করছে সে। তার আচরণ পরিষ্কার ব্যক্ত করছে প্রতিদিনের এই লড়াই তার আর ভালো লাগছে না। টেবিলের ওপর একটা কিচেন নাইফ পড়েছিল। অতি সন্তর্পণে সেটাকে হাতে নেয় অরিত্রী। সে দেখে তার বাবা মাকে দেয়ালে ঠেসে রেখেছে, আর অনবরত নখ দিয়ে বাবার মুখ চিমচে চলেছে অরিত্রীর মা। একটু আলগা হতেই দৌড়ে অরিত্রীর ঠাকুরদার দিকে এগিয়ে আসে তার মা। মুখে এক হিংস্রতা, যেন স্বামীর বদলা তার পিতার কাছ থেকে নিতে চায় সে। ঈশা অবাক হয়ে দেখে রুখে দাঁড়িয়েছে অরিত্রী, তবু সে কিছু করতে পারে না। মায়ের এক ধাক্কায় সে পড়ে যায় এবং বৃদ্ধের ওপর আঘাত হানে মহিলা। পড়ে গিয়ে অরিত্রীর গাল কেটে যায়। সে দেখে তার বাবা আবার মায়ের চুল টেনে ধরেছে এবং তার মা ক্রমাগত চড় মারছে বৃদ্ধের গালে। অনেক হয়েছে, আর সহ্য করবে না অরিত্রী। হাতে থাকা ছুরিটা নিয়ে এক ছুটে ঝাঁপিয়ে পড়ে তার বাবার ঘাড়ে। গেঁথে দেয় ছুরিটা বাবার পিঠের বাম দিকে যত দূর সম্ভব। হৃৎপিণ্ড পার করে যায় ছুরিটা। সেই ছুরিটাকে তুলে আবার মায়ের গলায় বসিয়ে দেয় সে। গলগলিয়ে মায়ের মুখ থেকে রক্ত বেরিয়ে এসে পড়ে বৃদ্ধের মুখের ওপর। দুটো দেহকেই ঠেলে সরিয়ে নিজের প্রিয় ঠাকুরদাকে টেনে তোলে অরিত্রী। সে হাসছে, বিভৎস পাশবিক হাসি। বৃদ্ধের দিকে তাকিয়ে হাসছে সে। হঠাৎই এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। প্রচন্ড ভয়ের চোটে সামনে পড়ে থাকা একটা নোড়া তুলে নিয়ে অরিত্রীর মাথায় জোরে মারে বৃদ্ধ। অজ্ঞান হয়ে যায় কিশোরী, কিন্তু থামে না বৃদ্ধ, ক্রমাগত মেরে যেতে থাকে। মাথাটা অর্ধ থেতলানো হয়ে যায়। ঈশা সব দেখে। সে ভয় কাঠ হয়ে গেছে। চোখের সামনে তিনটে মানুষের মৃত্যু দেখল সে, আর একজন তো তার খেলার সঙ্গী। কিছুই করতে পারে না ঈশা।
তার গা গুলাচ্ছে এত রক্ত দেখে। সে আগে কখনো দেখেনি এত রক্ত একসাথে। দেখতে দেখতেই বৃদ্ধ একটু ধাতস্থ হলো যেন। নির্লিপ্ততায় কাঁদতে কাঁদতে 3টি দেহকে ইটের সাথে বেঁধে টানতে টানতে বাড়ির পেছনের ওই পুকুরে ফেলে দিয়ে আসে। ঈশা নিশ্চুপ, তার মাথা ঘুরছে। সামনে এত রক্ত দেখে সে আর ঠিক রাখতে পারে না নিজেকে। অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। চারিদিকটা আবার কেমন যেন ঘোলাটে লাগছে তার। ঈশার ঘোর কাটে। অরিত্রী এখনো তার চোখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে বসে আছে ঈশা। তবে এতক্ষণ সে যা দেখল তা স্বপ্ন নয়, এই সবই সত্যিই ঘটেছিল অরিত্রীর সাথে। তবুও বিশ্বাস হয় না যেন ঈশার। এই প্রথমবার নিজের হাত দিয়ে অরিত্রীকে ছুঁয়ে দেখে সে। অসম্ভব ঠান্ডা দেহ। হঠাৎই ঈশার গলা জড়িয়ে ধরে প্রশ্ন করে অরিত্রী, কি ভয় লাগছে? হ্যাঁ ভয়, তাই একটু লাগছিল বই কি। তবে অরিত্রীর এই নরম প্রশ্ন শোনার সাথে সাথেই সে ভয় যেন কোথায় উধাও হয়ে যায়। বসার ঘরে এক অশরীরীর সঙ্গে একসাথে থেকেও ঈশার দেহ মনে কোনো বিকারই দেখা যায় না। সে বলে, তুমি আমার বন্ধু অরিত্রী, তোমায় ভয় পাবো কেন? তুমি আমার সাথেই থাকবে, আমার বন্ধু হয়েই। আবারও হাতে সেই ছুরি আর পুতুলটাকে তুলে নেয় ঈশা। রোজকার মতো আবারও নিয়মমাফিক আঘাত করতে থাকে সে। ঈশা জানে অরিত্রী মৃত, অপার্থিব। সে জানে যে যে বৃদ্ধের কাছ থেকে তার বাবা বাড়ি কিনেছে তার নাতনি নিরুদ্দেশ নয়, সে মৃত, সবাই মৃত। তবুও ভয় লাগে না তার। সত্যি এই খেলার উন্মত্ততা মারাত্মক। ঈশা এখন আর কিছু অনুভব করে না। সে কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। সময় অতিবাহিত হয়, অরিত্রী চলে যায়। একা ঘরে মুখে অকারণ পাশবিক হাসি নিয়ে বসে থাকে ঈশা। খাবার টেবিলে বসে পা দোলাচ্ছে ঈশা। সামনে অঞ্জনা আর পাশে বসে আছে অসীম। ক্রমাগত পাটা দুলিয়েই যাচ্ছে। না, ভালো লাগছে না খেতে, মুখে রুচি নেই হয়তো। খাবারটা নিয়ে নেড়েই যাচ্ছে সে। কি হলো? খাবারটা খাও, তখন থেকে বসে আছো তো, আর পা দোলানোটা বন্ধ করো। তীব্র স্বরে বলে ওঠে অঞ্জনা। না, কথা শোনে না ঈশা। মায়ের কথা অগ্রাহ্য করে সে একই কাজ করে যায়। আর থাকতে পারে না অঞ্জনা। ঠাসিয়ে এক চড় মারে ঈশার গালে। রাগে গড়গড় করে ওঠে ঈশা। অসীম সব দেখে, তারও রাগ হচ্ছে। এই প্রথম মেয়ের ওপর সে চেঁচিয়ে ওঠে, আহ মিলে, কি হচ্ছে কি? একই হিংস্র দৃষ্টিতে বাবার দিকে তাকায় মিলি, যেন এক্ষুনি শেষ করে দেবে। কিন্তু না, আচমকাই শান্ত হয়ে যায় মিলি। সব যেন স্বাভাবিক। সেই সকাল থেকে সারাদিন সে স্বাভাবিক থাকে। সত্যিই কি স্বাভাবিক, নাকি অতি স্বাভাবিক? এখন রাত 2টো। মিলির এই সময়টা এলেই এখন ঘুম ভেঙে যায়, যেন সে অপেক্ষা করে থাকে এই সময়টারই। আজও অরিত্রী আসে, আজও সেই একই পোশাক,
একই ছুরি আর একই পুতুল হাতে নিয়ে আবারও সেই অশরীরী বন্ধুর সাথে বসার ঘরে পাড়ি দেয় ঈশা। আজ অমাবস্যা, তাই চাঁদের আলো থেকে ঘর বঞ্চিত। তবুও অরিত্রী যেন ঈশার মুখের ভাবটা বুঝতে পারবে না কেন? তারা তো সব পারে, সব। ঈশার মুখে রাগ, হিংস্রতা। হঠাৎই ঈশা বলে ওঠে, আমি তোমার সাথে থাকবো অরিত্রী। আমার আর কাউকে চাই না, কাউকে না। ওরা আমায় মারে, বকে, খেলতে দেয় না। আমি তোমার সাথেই থাকবো অরিত্রী, শুধু তোমার সাথেই থাকবো। নিজের শীতল হাত দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে অরিত্রী। খালি ফিসফিসিয়ে বলে, আচ্ছা। অরিত্রীর স্পর্শ ঈশার খুব কাছের মনে হয়। আর ওই আচ্ছা শব্দটা যেন এক অব্যর্থ আদেশের মতোই ঈশার উপর কাজ করে আচম্বিতে। ঠোঁটের কোণে এক হাসি ফুটে ওঠে তার। হাতে তুলে নেয় ছুরি। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসে। তাকে যেন চালনা করছে অরিত্রী। দুজনের মুখে একই হিংস্র হাসি। শোবার ঘরে প্রবেশ করে ঈশা। ওই তো দুজন শুয়ে আছে, ঈশার বাবা আর মা। ঈশা ঈশা কি করতে চলেছে? না 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 ঈশা, না, তুমি যা করতে চলেছো তা ঠিক নয়। ওরা যে তোমার বাবা মা, তোমাকে যে তারা পৃথিবীর প্রথম আলো দেখিয়েছে, তুমি তাদের কোনো ক্ষতি করতে পারো না। কিন্তু হায়, ঈশা কি আর ঈশা আছে? অরিত্রীর হিংসা, বিদ্বেষ, অভিমান ঠিকরে বেরিয়ে আসে ঈশার চোখ থেকে। না, আজ সে থামবে না। অঞ্জনার উপর ঝাঁপিয়ে পড়ে ঈশা। অঞ্জনা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে চিৎকার করতে যাবে, কিন্তু একটা মেয়ের হাত তার মুখ চেপে রেখেছে। সাঁড়াশির মতো শক্ত সেই হাতের বাঁধন। সে চেঁচাতে পর্যন্ত পারছে না। এ কি? অন্ধকারে সয়ে যাওয়া চোখে অঞ্জনা দেখে এই যে তাদের মেয়ে মিলি। তাদের মেয়ে, তাতে কি? তাতে ঈশার কোনো যায় আসে না। এতদিনের অভ্যাস সে বাস্তবায়িত করে। ছুরিটাকে সজোরে গেঁথে দেয় অঞ্জনার বুকে। যন্ত্রণায় বিকট চিৎকার করে ওঠে অঞ্জনা। এবার হাতটা মুহূর্তের জন্য সরে যায় ঈশার। চিৎকারটা অস্ফুটে বেরিয়ে আসে অঞ্জনার গলা থেকে। চিৎকার শুনে অসীমের ঘুম ভেঙে গেছে। সে আলোটা জ্বালাতে যাবে, কিন্তু না, আলোটা আর জ্বালানো হলো না তার আগেই ক্ষিপ্র হায়নার মতো বাবার উপর ঝাঁপিয়ে পড়ে ঈশা। অস্বাভাবিক হিংস্র হাসি হাসছে। ঈশা না অরিত্রী কেউ তো জানে না। নিজের হাত দিয়ে বাবার চুলের মুঠি ধরে ছুরিটা ঠোঁটের মাঝে এনে বসায়। তারপর সেটাকে জোরে টান দেয়। মুখটা দুফাল হয়ে চিড়ে যায়। আর তারপরেই ছুরিটা বসিয়ে দেয় তার বাবার গলায়। খাটের চাদর রক্তে লাল হয়ে যায়। চিৎকার পর্যন্ত করতে পারে না অসীম, কারণ গলার ষড়যন্ত্রটাতেই ছুরিটা গেঁথে দিয়েছে ঈশা। কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিথর হয়ে যায় দুটি প্রাণী। রক্তিম বিছানায় পড়ে থাকা দুটি মৃত মানুষের মাঝে বসে আছে ঈশা। সে এখন হাসছে। হঠাৎই যেন তার কানে আসে, এবার আমরা একসাথে থাকবো ঈশা, আমি আর তুমি। কিন্তু তার জন্য তোমাকেও তো আমার মতো হতে হবে। ঈশার কোনো হুঁশই নেই। অরিত্রীর কথা এখন তার কাছে আদেশ। আর সেই আদেশেই হাসতে হাসতে ছুরিটাকে নিজের বুকে অতি সন্তর্পণে আদরের সাথে গেঁথে দেয় ঈশা। মুখে ফুটে ওঠে রক্ত, কিন্তু তাও সে হাসছে, এক তৃপ্তির হাসি। দেহ
ঠান্ডা হয়ে গেছে ঈশার, চোখের দৃষ্টি অনির্দিষ্ট। না, তার দেহে আর বিন্দু মাত্র প্রাণ নেই। আজ থেকে ঈশা ও অরিত্রী চিরকাল একই সাথে থাকবে। আজ থেকে তাদের বন্ধুত্ব চিরস্থায়ী, কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। নতুন বাড়ির দরজা খুলে অমলেশ আর ওর স্ত্রী যখন বাড়িতে ঢোকে, মনটা নেচে ওঠে দুজনেরই। সাথে বছর 12 এক ছেলে রনিত। দুজনেরই খুব পছন্দ হয়েছে বাড়িটা। মাস কয়েক আগে সরকারি নিলাম থেকে দমদমের এই বাড়িটা কেনে অমলেশ। আজই নতুন বাড়িতে এলো তারা। 7 বছর ধরে বাড়িটা সরকারের হাতেই ছিল, কেউ থাকতো না সেখানে। বাড়ি নিয়ে হাজারো কানাঘুষো গল্প শুনেছিল অমলেশ, কিন্তু গ্রাহ্য করেনি সে। সেই কবে বছর 7 আগে এক পাগল মেয়ে এই বাড়িতেই তার বাবা মাকে খুন করে নাকি আত্মহত্যা করে, সব বেকার ঘটনা। সে যাই হোক গিয়ে, নিলামেও বেশি দামে ওঠেনি বাড়িটা, তাই সস্তায় পেয়ে গেছে অমলেশ। কিন্তু জায়গাটা রনিতের ভালো লাগে না। সে দেখে বাবা মা খুব খুশি, সারা বাড়ি তারা ঘুরে ঘুরে দেখছে, আর রনিত দাঁড়িয়ে আছে বসার ঘরের সামনে। হঠাৎ তার কানে এক মধুর স্বর আসে, কেউ যেন ওকে ওর নাম ধরে ডাকছে। ভালো করে শোনে সে, না, একজন নয়, দুজন তার নাম ধরে ডাকছে। অমলেশ ও তার স্ত্রী এখনো বাড়ি দেখতে ব্যস্ত। সত্যি অপূর্ব এই বাড়ি। শেষ হলো তুহিন বাকুলির লেখা সত্যিই কি খেলা। কণ্ঠে গল্প পাঠক শান, ঈশার চরিত্রে শ্রীতমা, অরিত্রীর চরিত্রে শুভালী, অঞ্জনার চরিত্রে সৃষ্টি, অসীমের চরিত্রে শুভদীপ, অরিত্রীর বাবার চরিত্রে দীপশঙ্কর এবং অরিত্রীর মায়ের চরিত্রে সুস্মিতা। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট এবং শব্দ পরিকল্পনায় শান, পোস্টার ডিজাইনে আয়ত্রী, পরিচালনায় ইতিকথা পরিবার। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন। পরবর্তী রবিবার ঠিক রাত 9টায় এরকমই একটি গল্প নিয়ে হাজির হবে আমাদের ইতিকথা অডিও স্টোরি।